স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। পাইরেসি করবেন না ও করতে দেবেন না। অল রাইটস অফ দিস স্টোরি ইজ অনলি উইথ DR প্রোডাকশন। আজকের পটচিত্র অডিওর উপস্থাপনা শরৎ, ঢাক। আর রায় চৌধুরীদের ঠাকুরদালান গল্পটি পুরো কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা একদমই কাকতালীয়। আমি গল্পের সূত্রধার ও নীলাঞ্জন দত্তের চরিত্রে দেবজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প। শরৎ, ঢাক আর রায়চৌধুরীদের ঠাকুরদালান। শরতের নীল আকাশের নিচে কলকাতার গলিতে গলিতে তখন ঢাক বাজছে। মহালয়ার কদিন পরেই নবপত্রিকা কাটবে, আর শ্যামপুকুরের রায়চৌধুরীদের বাড়িতে এবছর পুজোর 125 বছর। আমি নীলাঞ্জন দত্ত একটা ছোট কাগজে ক্রাইম ফিচার লিখি। আমার পুরনো বন্ধু, কখনো সাংবাদিক, কখনো গোয়েন্দা, আজকাল নিরুপদ্রবভাবে নিজের অফিসিয়াল বোর্ডে নাম লাগিয়েছে সৌম্যজিৎ সেন, অনুসন্ধানকারী পরামর্শদাতা। নামের তলায় ছোট হরফে দেওয়া প্রসঙ্গ, প্রমাণ, প্রয়োগ। সকালবেলায় ফোনটা এলো। ওপারে কাঁপা গলায় বললেন দেবাশিস রায়চৌধুরী, বাড়ির বড় জামাই। আপনার বন্ধু সেনবাবুকে কি একটু অনুরোধ করা যায়? কাল রাতে আমাদের ঠাকুরদালানে বিপত্তি। কাঁসার ঘণ্টাটা পুরনো, দুষ্প্রাপ্য, গায়েব। আর কাকার মানে বাড়ির কর্তা বিজনেশ্বর বাবুকে আমরা ভোরে শোবার ঘরের পাশে পড়ে থাকতে পাই, মাথায় রক্ত। কণ্ঠ থেমে গেল। আমি সৌম্যকে ফোন করলাম। আমার বন্ধু সৌম্যজিৎ সেন প্রফুল্ল ও কিঞ্চিত বিদ্রুপাত্মক ভঙ্গিতে উত্তর দিলেন, মার্ডারের আওয়াজের সঙ্গে দেশে বাজনার জুড়ি নেই। চলো নীল, দেবী দুর্গা আর গোয়েন্দাগিরি দুটোতেই গন্ধ পেয়েছ। শ্যামপুকুরের পুরনো বাড়িটা একেবারে ছবির মতো। ঘন পেতল ঝাড়বাতি, বিশাল ঠাকুর দালান, খিলান দরজা, ভাঙাচোরা করিড। আমাদের দেখা পেলেন বাড়ির বড় বউ কমলিনী। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছেন, কিন্তু ভঙ্গিতে কর। সঙ্গে দেবাশিস, সাদা ধুতি পাঞ্জাবি, মুখে ক্লান্ত। বড় জামাই দেবাশিস ক্লান্ত ও আনুষ্ঠানিক স্বরে তাদের অভ্যর্থনা জানালেন। আসুন সেনবাবু, যা ঘটল ভাবতেই পারছি না। সৌম্যজিৎ শীতল চোখে আঙিনা মাপ। ঠাকুর দালানের উত্তর দিকের খুঁটির ঘরে কাঠের বেঞ্চে সাদা কাপড়ে ঢাকা একটা শরীর। বিজনেশ্বরবাবু কেমন শান্ত হয়ে শুয়ে আছে। মাথার পেছনে চুলে শুকনো রক্ত, ঠিক যেন কিছু ভারী বস্তুর আঘাত। পাশে আলপনার ওপর জল চালের দাগ একটু ঘেটে গেছে। খেয়াল করলাম কটা নিখুঁত গোল চাকতির মতো ছাপ। সৌম্যজিৎ সেন শীতল চোখে পরিস্থিতি দেখে তীক্ষ্ণ ও শান্তভাবে প্রশ্ন করলেন, পুলিশ? দেবাশিস ক্লান্তিতে ভেঙে পড়া স্বরে পুলিশের বক্তব্য ব্যাখ্যা করলেন। এসেছিল, বলেছে চোর। আলমারি ড্রয়ার সব খোলা, ঘণ্টাটা নেই। কাকা মারা গেছেন, বোধহয় চোরকে ধরতে গেলে আঘাত। শাড়ির আঁচল দিয়ে চোখ মোছা বাড়ির বড় বউ কমলিনী উদ্বিগ্ন নিম্নকণ্ঠে বললেন, গোটা বাড়ি জেনে গেছে। পুজোর আগে এমন অশনি। সৌম্যজিৎ সেন তার ঠান্ডা গলায় প্রশ্নটি ছুড়ে দিলেন। কাঁসার ঘণ্টা নিয়ে কদিক দিয়ে বেরোনো যায়? দেবাশিস কিছুটা বিস্মিত হয়ে উত্তর দিলেন, এই খিলান দরজা দিয়ে তো ঠাকুরদালানের বড় খিলান, সেদিকেই রাস্তা।
ঘণ্টা বের করার পথ নিশ্চিত করতে সৌম্যজিৎ জানতে চাইলেন। খিলানের উচ্চতা দৃঢ়তার সঙ্গে কমলিনী জানালেন। ঘণ্টা তো বড়, কিন্তু বেরোনো যায় দুজন ধরলে। সম্মতিসূচক মাথা নেড়ে সৌম্যজিৎ সেন এবার বাড়ির অন্যান্য সদস্যদের কথা জানতে চাইলেন। যাবতীয় মাপ পরে নেব। আর বাড়ির লোক কারা? দেবাশিস বাড়ির সকল সদস্যদের নাম একে একে বলে গেলেন। আমি, বড় বউ, মাঝের ভাই সুভাশিস, ছোট সুবীর আর ওর বউ তানিয়া, কাকার ঘনিষ্ঠ রাধকামিনী মনোরমা মাসি, আর নিচতলায় পুরনো নাপিত ভোলানাথ। বাগানের ধূর্যটি আসে সকালে। সৌম্যজিৎ সেন প্রশ্ন করলেন। গতরাতে কে জেগেছিল? এক নিঃশ্বাসে দেবাশিস গতরাতের ঘটনা ও সকলের অবস্থান বর্ণনা করলেন। আমি একটা হিসেব দেখছিলাম। কমলিনী পুজোর প্রসাদের তালিকা পূরণ করছিল। সুবীর তানিয়া উপরে, সুভাশিস নাকি ক্লাবে। 11:30টায় ফিরেছে। কাকা বড় পুজোর ব্যবস্থা নিয়ে খুঁটির ঘরেই বসেছিলেন। ঘণ্টাটা প্রতিদিনের মতো দড়ি বেয়ে উঠিয়ে টান টান করে রাখা ছিল। মধ্যরাতে আচমকা বারান্দার লণ্ঠন নিভে যায়। বিদ্যুৎ নেই। সকালের আলোতেই সব দেখি। ঘণ্টা উধাও, কাকা পড়েই আছেন। রায়চৌধুরী বাড়ির বাগানের মালি ধূর্যটি, পাতলা কাঁধে গামলা, মাথায় গামছা, একটু দূরেই দাঁড়িয়েছিল। সৌম্যজিৎ সেন সরাসরি বাগানে দাঁড়িয়ে থাকা ধূর্যটিকে প্রশ্ন করলেন। তুমি কাল রাতে কিছু দেখেছিলে? ধূর্যটি ইতস্তত করে নিম্নকণ্ঠে জানালেন তার দেখা ঘটনা। ভোরে 4টে কি 4:30 আসছিলাম গাঁদার মালা কাটতে। দেখলাম দালানের আলো নেই। খুঁটির ঘর থেকে যেন কারো হালকা কাশির শব্দ। ভাবলাম বাড়ির লোক। আর ঘণ্টার রশির পাশ দিয়ে জলে কারা যেন হাঁটছিল, পদচিহ্ন জানি না। আমি মালা কেটে চলে যাই। সৌম্যজিৎ চুপচাপ সামনের আলপনার দিকে গিয়ে আলপনায় কোথাও কোথাও বৃত্তাকার ছোট্ট দাগ, একরকম রোলার ঘোরানোর মতো। আমি ঝুঁকে দেখি, সত্যি তো, যেন চাকার চাপে চালের গুঁড়ো হালকা উঠে গেছে। সৌম্যজিৎ সেন মেঝেতে আলপনার দাগগুলি পরীক্ষা করতে করতে কমলিনীকে প্রশ্ন করলেন। আলপনা কবে দিয়েছিলে? কমলিনী শান্তভাবে আলপনা দেওয়ার সময় জানালেন। রাতে আমি নিজেই দিয়েছি। ভোরে দেখলাম 2-3 জায়গায় কেমন চেপে গিয়েছে। সৌম্যজিৎ সেন প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা জানতে চাইলেন। চাল ভেজা ছিল? কমলিনী জানালেন। হ্যাঁ, সবে শুকোচ্ছিল, নরম। সৌম্যজিৎ সেন জানতে চাইলেন। আর কোথাও জলের দাগ? ধূর্যটি নির্দিষ্ট একটি দিকে আঙুল দিয়ে দেখালেন। খুঁটির ঘর থেকে বারান্দা ধরে পশ্চিমের ছোট দরজা অবধি জল পড়ে আছে, যেন কেউ বালতি ঢেলেছে। সৌম্যজিৎ সেন ফিসফিস করে আমার কানে বললেন। ঘর ধোয়া, সেট টু রাইটস, পুরনো কৌশল। তবে আলপনা কখনো সব ঢাকে না, বরং রহস্যের গন্ধ তৈরি করে। খুঁটির ঘরের ভেতরে মাথার দাগটা দেখে সৌম্য বেঞ্চের তলাটা পরীক্ষা করল। একটা পেতলের নোকটুকু খসে পড়ে আছে, আর একটা গোল মোটা বাদামি রঙের ছোট ফাইবার দড়ি রাঁশ, কাপড়ের সুতোর মতো নয়। সৌম্য সেটা কাগজে ভাঁজ করে তুলল। সৌম্যজিৎ সেন এবার রহস্যময় বিজনেশ্বর বাবুর ঘনিষ্ঠ আত্মীয় মনোরমা মাসির দিকে তাকিয়ে ঘণ্টার দড়ির খোঁজ নিলেন। ঘণ্টার দড়ি কোথায় ছিল? মনোরমা মাসি কাঁপানো গলায় দড়ি রাখার স্থানের কথা বললেন। খুঁটির আলমারির ভেতর। ঠাকুর ঘণ্টা বড় ভারী, টানলেই বাজে, তাই দড়িটা আলাদা রেখে দিয়েছিলাম। পুজোর সময় লাগবে। দড়িটা আলমারিতে নেই। পশ্চিমের ছোট দরজার গা ঘেঁষে একটা খোটা পাতলা বেঁকে যাওয়া পেরেকের মতো লেগেছিল। সৌম্য টুইজারে তুলে পকেটে রাখল। দরজায় খিল ছিল, বাইরে থেকে নয়, ভেতর থেকে।
আর দরজার তালসির গর্তে লাল সিঁদুরের তিলতিল ছোঁয়া। এটা কার? টিপের সিঁদুর? আমার কথা শুনে সৌম্যজিৎ সেন কোনো উত্তর না দিয়ে চুপচাপ দৃশ্যটির ছবি তুললেন। দেবাশিস ধীরে, প্রায় ফিস ফিস করে পারিবারিক সংঘাতের মূল কারণটি জানালেন। বিজন কাকা পুজোর ঠিক আগেই ওয়েলটা পাল্টাতে চেয়েছিলে। ছোট ভাই সুবীরকে তিনি বিশ্বাস করতেন না। কমলিনী কঠোর স্বরে কাকার উইলের খসড়ার বিষয়ে তথ্য দিলেন এবং আবেগে ভেঙে পড়লেন। কাকা নিজের হাতে জমানো ডিডের ফাইলটা আলমারিতে রাখতেন। উইলের খসড়া মামাবাবু করে দিয়েছেন। গতকাল কাকা বললেন, আর একবার যাচাই কর, তারপর আর। সৌম্যজিৎ সেন শান্তভাবে এই ঘটনার মূল অসঙ্গতিটি সকলের সামনে তুলে ধরলেন। আপনারা ভাবছেন কাগজ নিয়ে হয়েছে? আচ্ছা, একটা তত্ত্ব দাঁড়াচ্ছে, কিন্তু ঘণ্টা কেন গায়েব? চোর যদি কাগজ চায়, পেতল কেন টানবে? বাড়ির মাঝের ভাই সুভাষিস গাম্ভীর্যের সঙ্গে চুরির নাটক করার যৌক্তিকতা ব্যাখ্যা করলেন। শুধু কাগজ গেলে বাড়িওয়ালার সন্দেহ পড়ে থাকে, ঘণ্টা গেলে চুরি মনে হয়। আমি সৌম্যর দিকে তাকালাম। ও অ্যাকচুয়ালি হাসল। সৌম্যজিৎ সেন আত্মবিশ্বাসী হয়ে ঘোষণা করলেন, ঘণ্টাটা কোথায় লুকোনো যায়? বাড়ির ভেতরে। ওটা বয়ে কেউ বেরোবে না। খিলানের উচ্চতা ঘণ্টার ব্যাসের চেয়ে কম। দরজার খিলানটায় খসে যাওয়া পেতলের স্ক্র্যাচ আছে, বলছে এখানে আঘাত লেগেছিল। ওদের বেরোবার চেষ্টা ফলশূন্য। এই ঘোষণা শুনে কমলিনী স্তম্ভিত হয়ে প্রশ্ন করলেন, আপনি না মেপেই? মৃদু হেসে সৌম্যজিৎ সেন নিজের পর্যবেক্ষণ এবং অনুমানটি ব্যাখ্যা করলেন। চোখে মাপ বৌদি, পুজোর বাজারে কাঁসার ঘণ্টার ব্যাস 50 সেমি হবে না। আপনারটা তার বেশি, আর খিলান কম। গলির মোড়ের চায়ের দোকানে ভিড়। ভোলানাথ নাপিত সেখানে বসে বিড়ি খাচ্ছিল। সৌম্য হাসি মুখে বসে বলল, চায়ের দোকানে গিয়ে সৌম্যজিৎ সেন বন্ধুত্বপূর্ণ স্বরে নাপিত ভোলানাথকে প্রশ্ন করলেন, কাকা, কাল রাত কেমন ছিল? গল্পচ্ছলে ভোলানাথ পশ্চিমের ছোট দরজার কাছে দেখা একটি লালচে আভা এবং ধৈর্যটির মন্তব্য জানালেন। রাত্রিরে বিদ্যুৎ গেল। আমি বুকের দমে উঠোনে গেলাম, হাঁপানি। দেখলাম পশ্চিমের ছোট দরজায় নড়াচড়া, কারো ছায়া, লালচে আভা মাথায়। ভাবলাম তানিয়ার সিঁদুর টিপ। এরপর ভোরে ধৈর্যটি ফুল কাটতে যাচ্ছে, আমাকে বলল, নাপিত কাকা, জল বুঝলি? কে যেন বালতি ঢেলেছে। চায়ে চুমুক দিতে দিতে এবং হাসি মুখে সৌম্যজিৎ সেন বললেন, লালচে আভা টিপ কার? ভোলানাথ গলা নামিয়ে বললেন, আমার কি আর সব বোঝা হয় বাবু? তবে তানিয়া বৌমা সিঁদুর খুবই গাঢ়। ছোট বউ, গ্রাম বউ, সিঁদুর গাঢ়। দোকানদারের ছেলেটি উত্তেজিত হয়ে খবর দিল, ভোর রাতে এক ঠেলা গাড়ি গেল দাদাবাবু। দাসপাড়ার গিরিশ ওই জঞ্জাল তোলে। বাড়িতে মিস্ত্রি ছিল তো, সিমেন্টের বস্তা টস্তা ফেলত, সেই ফাঁকে রাতেই নাকি নিল, এখানকার কর্তারা বলল। সৌম্যজিৎ সেনের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং তিনি জানতে চাইলেন, কোন দিকে? দোকানদারের ছেলেটি ঠেলাগাড়ির গতিপথ নির্দিষ্ট করে বলল, উত্তরের গলি ধরে, ভোরে। ফিরে এসে সৌম্য আলপনার গোল চাকার ছাপগুলি নেড়ে চেড়ে দেখল। মাপ দিল। চাকার ব্যাস, রাবারের খাঁজ, 2 চাকায় দূরত্ব। দাসপাড়ার গিরিশের মিলল। দেবাশিস লোক পাঠালেন। দাসপাড়ার গিরিশ প্রবল টেনশনের মাঝে তার জবানবন্দি পেশ করল। বাবু, জঞ্জাল নিতে গেছিলাম, উপরে থেকে কাঠ, টিন, রঙের কৌটো, সুবীরদা বলেছিলেন পুজোর আগে পরিষ্কার করতে। আমি ভোরে বার করেছি। আন্দাজে যাই আলো কম ছিল।
খুঁটির ঘরের পাশ দিয়ে ঠেলাটা টেনে নিয়ে গেছি। বাবু, আমরা কি জানি ভিতরে কি? সৌম্য একটা জংধরা টিনের ঢাকনা খুলতেই গা কাঁপল। জঞ্জালের নিচে পাটকাঠির সঙ্গে পেতলের কিনারে সাদা কাপড়ে মোড়া কোনো ভারী বস্তু। খুলতেই কাঁসার চকচকে পেট। ঘণ্টা খুঁজে পাওয়ার পর সৌম্যজিৎ সেন দৃঢ় কণ্ঠে তার সিদ্ধান্ত ঘোষণা করলেন। ঘণ্টা ঘরের বাইরে যায়নি। কেউ লুকোতে চেয়েছিল। কেন? কারণ চুরিকে চুরির মতো দেখাতে হতো, আর সে কেউ জঞ্জাল ফেলার উপর হাত রেখেছিল। মানে, যে উপরের মিস্ত্রির সঙ্গে ওঠানামা করে, দেওয়ালে রং করে, কৌটোটিন সামলায়। বাড়ির ছোট ছেলে সুবীর রেগে গিয়ে এবং আত্মরক্ষার ভঙ্গিতে প্রতিবাদ করে উঠল। মানে আমাকে? সৌম্যজিৎ সেন শান্তভাবে কিন্তু নিশ্চিতভাবে আঙুল তুললেন সুবীরের দিকে। অনেকে মিলেও পারে, কিন্তু যেটুকু বলছে, এই জঞ্জাল, এই দড়ি রাঁশ, এই খোটা তোমার ঘরের কাজ। সৌম্য ঘণ্টার ভেতরের ভাঁজরিমে হাত বুলিয়ে দেখল একটা মোটা দড়ির গুটির মতো দাগ। ঘণ্টা টাঙাতে দড়ির গিটে চেপে থাকে যে অংশটি, সেখানে লালচে রং মাখা। ঘণ্টার ভাঁজে সিঁদুরের গন্ধ শুঁকে সৌম্যজিৎ সেন গুরুত্বপূর্ণ তথ্যটি জানালেন। সিঁদুর, দড়িতে সিঁদুর লেগেছে। কারা সিঁদুর লাগায়? বউরা। কিন্তু বউরা ঘণ্টা বওয়ার কাজ করে না। তবে কেউ সিঁদুর লাগা আঙুল দিয়ে দড়ি বেঁধেছে। তানিয়া কেঁপে উঠল, তার আঙুলে লাল। কমলিনী দৃঢ়ভাবে নিজের সিঁদুর ব্যবহারের অভ্যাসটি অস্বীকার করলেন। আমি টিপ কমই দিই। সৌম্যজিৎ সেন নরম সুরে সুবীরের স্ত্রী তানিয়ার দিকে তাকিয়ে সত্য জানতে চাইলেন। এতে দোষ নেই, কিন্তু সত্য কথাই বলুন। আপনি কি কাল রাতে কারো সঙ্গে আলপনার কাজ করতে গিয়েছিলেন? মুখ নিচু করে তানিয়া ইতস্তত করে ঘটনাটি বলতে শুরু করলেন। আমার রাতে মাথা ব্যথা। সুবীর বলল, চল একটু আলপনা রিফ্রেশ করি। আমি গেলাম। পরে সৌম্যজিৎ সেন তাকে পুরো কথাটি বলার জন্য তাগিদ দিলেন। সৌম্যজিৎ সেন বললেন, পরে? কাঁপতে কাঁপতে তানিয়া তার স্বামীর কাজের বিষয়ে স্বীকারোক্তি দিলেন। পরে পশ্চিমের ছোট দরজা খুলে সুবীর বলল, জঞ্জালটা দাও, গিরিশ নেবে ভরে। কাকিমার জিনিস লুকিয়ে রাখছি, পুজোর সারপ্রাইজ। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু ও বলল ঘণ্টা টাঙিয়ে নতুন করে বানাবো। সুবীর ক্রোধে ফেটে পড়ে চিৎকার করে তানিয়ার কথা অস্বীকার করল। মিথ্যে! তুই কেন বলছিস? কাঁদতে কাঁদতে তানিয়া আর চেপে রাখতে না পারার কথা জানালেন। ও আমাকে চুপ থাকতে বলেছিল, কিন্তু কাকার রক্ত দেখে আমি আর পারছি না। সৌম্যজিৎ সেন নিশ্চিত হয়ে বললেন, আসল লক্ষ্য ছিল উইল এবং সুবীরের কাজের ক্ষেত্র রঙের দিকে ইঙ্গিত করলেন। বিশ্বাস করতে ভালো লাগে না, কিন্তু যুক্তি বলে ঘণ্টা যে শুধু ঢাল, আসল লক্ষ্য ছিল কাগজ। ওই খুঁটির ঘরের আলমারির ওপরে যে নতুন রং, পলাশের কাজ, ওইখানে কোনো ফলস প্যানেল আছে কি? সুবীর হতাশ হয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন? সৌম্যজিৎ সেন তার অনুসন্ধানের ভিত্তিতে প্রকাশ করলেন। রেস্টোরাররা জানে দেওয়ালের পুরনো কাঠে স্লট থাকে, প্যানেল টেনে খুলে পেছনে ফাঁক। বিজনেশ্বরবাবু যদি উইল বা ডিড লুকিয়ে রাখেন, এটা সম্ভব। আর যিনি আলংকারিক কাজ করেন, তিনি ওই প্যানেল খুলতেই জানেন। আমি আলোর রেখা দেখেছি, একটা ফাঁক আছে। আমি বিস্ময়ে দেখলাম সৌম্য ড্রয়ারের ছোট চোরা চাবি দিয়ে প্যানেলের এক কোণায় চাপ দিতেই কাঠ সরল, গোপন স্লট। ভিতরে ছোটখাটো ফাঁকা, সেখানে ভেজা কাগজ, উইলের খসড়া।
ভেজা হুইলের খসড়া দেখে দেবাশিস বিস্ময়ে প্রায় হাউমাউ করে উঠলেন। এটা তো নতুন উইল, কাকা গতকাল বলেছিলেন। সৌম্যজিৎ সেন প্রমাণের বিনাশ এবং আঘাতের আসল কারণটি ব্যাখ্যা করলেন। খসড়া ধুয়ে গেছে, ভিজে গেলে লেখা উঠতে পারে, কিন্তু ধারণা হলো কেউ জল ঢেলে দিয়েছে প্রমাণ নষ্ট করতে। আর আঘাত ঘণ্টা দিয়ে মাথায় নয়, ঘণ্টার উঠোনের দড়ির গিটের কাঠি, দড়ির কাঠি স্পিন্ডল বা কোনো ভারী পেতলের দণ্ড দিয়ে। মনোরমা মাসি কেঁদে উঠে কমলিনীর কাছে দুঃখ প্রকাশ করলেন। দিদিমণি, এই বাড়িতে কত কাণ্ড! সৌম্যজিৎ সেন এবার দৃঢ়ভাবে মনোরমা মাসির দিকে ইঙ্গিত করে তার ভূমিকা স্পষ্ট করলেন। মনোরমা মাসি, আপনি বিজনেশ্বরবাবুর সবচেয়ে বিশ্বস্ত। কাল রাত্রিরে ঘণ্টা, দড়ি, জল এসব কার হাতের কাছে? আপনি একাই জানতেন খুঁটির ঘরে প্যানেলে কাগজ আছে। রাধুনী গৌ, আপনি শুনলেন। সুবীর রং করতে এসে প্যানেল দেখল, কিন্তু সে উইল পড়তে জানে। উইল পড়ে জেনে নেওয়ার বুদ্ধি আপনার আছে। শেষে সৌম্যজিৎ সেন তার তদন্তের চূড়ান্ত সিদ্ধান্তটি জানালেন। আমি সন্দেহ করছি মনোরমা মাসির সাথে সুবীর দুজন মিলে। উদ্দেশ্য দুটি। এক, বিজনেশ্বরবাবুর নতুন উইল যাতে না কার্যকর হয়। দুই, পুজোর আগে বাড়ির কর্তৃত্ব নিয়ে পুরনো মান অভিমান মেটানো। ঘণ্টাকে প্রপ বানিয়ে চুরির নাটক। মনোরমা মাসি দুঃখিত ও পরাজিত স্বরে তাদের ষড়যন্ত্রের কারণটি স্বীকার করলেন। যা বলছেন সত্যি, আমি অজান্তে ভুল পথে গেছি। সুবীরকে আমি খালা মামিমার ঘরে বড় হতে দেখেছি। বিজনেশ্বরবাবু ভেবেছিলেন ছোট বউয়ের প্রবেশ পুজোর আগে, তাই উইলে অংশ কম। আমি হিংসায় চোখ লাল করেছি। মনোরমা মাসি ঘটনার রাতের বিস্তারিত বিবরণ ও তাদের উদ্দেশ্য জানালেন। সেদিন রাতে আলো নিভে গেলে সুবীর বলল, কাকা উইল বদলালে আমি কি করব? আমার হাত কাঁপল। আমি বললাম, কাগজটা নষ্ট করলে সব আগের মতো, ঘণ্টা সরালেই সব চুরি মনে হবে। কিন্তু কাকাকে মারতে আমি বলিনি। ও বলল, কাকা চেঁচাবেন, একটু ঠেলে চুপ করাই। হঠাৎ কাকা উঠে পড়তে চাইলে সুবীর দড়ির কাঠি দিয়ে মাথায় ঠেলাটুকু মারে, কাকা পড়ে যান। আমি এলোমেলো হয়ে জল ঢালি, ভাবি প্রমাণ মুছে যাবে। ঘণ্টা জঞ্জালে ঢেকে দিয়েছিলাম, ভোরে গিরিশ নেবে। সুবীর হঠাৎ মেঝেতে বসে পড়ে, পরাজিত অবস্থায় নিজের দোষ স্বীকার করল। আমি কাকাকে খুন করতে চাইনি। কাকা চেঁচাবেন ভেবে মাথায় হাত দিয়ে ঠেস দিয়েছিলাম ঘণ্টার দড়ির কাঠি। একবার তিনি পড়ে গেলেন, রক্ত দেখে আমার মাথা ঘুরল। কেসটা কোর্টে গেল। অভিপ্রায়হীন হত্যার ধারায় সুবীর শাস্তি পেল। মনোরমা মাসি প্রমাণ নাশের চেষ্টায়। আমি সৌম্যজিৎ সেনকে জিজ্ঞাসা করলাম, তুমি প্রথমে কি দেখলে? তিনটে জিনিস। এক, আলপনার গোলচিহ্ন, বলে দিল ঠেলা গাড়ির চাকা। দুই, খিলানের স্ক্র্যাচ, বলে দিল ঘণ্টা বাইরে যাওয়া সম্ভব নয়। তিন, দড়ির আসে সিঁদুর, বলে দিল রশি বাঁধা হয়েছে সিঁদুর লাগা আঙুলে বা দড়ি ধরা হাত পরে সিঁদুরে ছোঁয়া দিয়েছে, অর্থাৎ ঘরের কেউ, রাতের কাজ। ঘণ্টা বাজল, রিনিঝিনি নয়, গভীর, ধাতব, তলপেট থেকে ওঠা শব্দ, যেন পুরো বাড়ির উপর দিয়ে এক ধুয়ে দেওয়া হাওয়া বয়ে গেল। কাঁসার ঘণ্টার শব্দ, সেই শব্দে বিজনেশ্বরবাবুর স্মৃতি, পুজোর ধারা আর আইন প্রক্রিয়ার সোজা রাস্তা সব একসঙ্গে মিলল। আজকের গল্প এখানেই শেষ হল। সৌম্যজিৎ সেনের চরিত্রে অরিন্দম,
দেবাশিস রায়চৌধুরীর চরিত্রে অনির্বাণ, কমলিনীর চরিত্রে অনন্যা, ধূর্যটির চরিত্রে সৌম্য, মনোরমা মাসির চরিত্রে ঈশিতা, সুবীরের চরিত্রে অভিজিৎ, তানিয়ার চরিত্রে নন্দিনী, ভোলানাথের চরিত্রে কৌশিক, গিরিশের চরিত্রে সায়ন্তন, দোকানদারের ছেলের চরিত্রে প্রণব। গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও মূল্যবান কমেন্ট করতে একদম ভুলবেন না।